সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে আমরা চলে এসেছিলাম তারাপীঠে, এসেছি গতকাল রাত্রি। তো গতকাল রাত থেকে আর ভিডিওটা করা হয়নি, একেবারে পরদিন সকাল থেকে একেবারে নতুন করে ভিডিওটা স্টার্ট করেছি তারাপীঠের। তো তোমরা বাবাধাম আর বল্লার ভিডিও কিন্তু অলরেডি পেয়ে গেছো চ্যানেলে। তো যদি না পেয়ে থাকো তো ডেসক্রিপশন বক্সকে লিঙ্ক দিয়ে দিব, তোমরা প্লিজ চেক আউট করে নিও। সকালবেলা একটু রোদ ছিল তাই আমি সানগ্লাসটা পরতে বাধ্য হয়েছিলাম। তো সানগ্লাস পরে নিয়েছি, বাস একটু ফটো শ্যুটও করে নিয়ে এবার ডালা নিয়ে নিলাম মায়ের পুজো দেওয়ার জন্য। এখান থেকে আমরা প্রসাদ এবং যা যা লাগে আর কি সমস্ত কিছুই আমরা এখান থেকে একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে গেছি। এখানে আমাদের একটা চেনা পরিচিতই দোকান ছিল, সেখান থেকেই কিন্তু আমরা নিয়েছি। প্রথমে ভেবেছিলাম যে মা আর দিদুনি যাবে, কিন্তু তারপরে এটা একটা চেঞ্জ হয়ে গেল। তারপর আমরা ভেবে নিলাম যে সকলেই যাব, যেহেতু এসছি তো সকলে মিলেই চলে গেলাম মায়ের পুজো দিতে। তো এটা হচ্ছে মায়ের মন্দির, তোমরা সকলেই জানো, সকলেই দর্শন করে নেবে, কিন্তু মাকে তো এখানে দেখানো যাবে না, কারণ যেহেতু ভেতরে ভিডিও করা বারণ রয়েছে। তো তার জন্যই এটা সকলেই যেন ভেতরে মাকে ভিডিওতে নেওয়া যায় না, বা ভিডিও ফটো কিছুই তোলা যায় না, যত সমস্ত কিছু বাইরেই করা যায়। তো মন্দিরে ভিড় তো প্রায় ছিলই, কিন্তু অতটাও আমরা ভিড়েতে দাঁড়াইনি। আমরা একটু সাইড হয়ে একটু, যেহেতু সকাল সকাল গিয়েছিলাম তার জন্যই ভিড়টা একটু কম পেয়েছি। আমরা যখন বেরিয়ে আসছিলাম তখন কিন্তু ভারী ভিড় ছিল। তো ভিডিওটা দিতে দিতে কিন্তু আমার একটু লেটই হয়ে গিয়েছে, তার জন্য সরি সবার কাছে। যাকে সামনে দেখছো সেটা হলো আমাদের পুরোহিত, মানে আর কি যাকে পান্ডা বলা হয়, ওই তো একই ব্যাপার। তো মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করলাম। এটা সুন্দর একটা জায়গা। এখানে কি বলবো, কিছুই বলার নেই। সত্যি আমরা এসে ঝটপট করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ হালকা হালকা ভিড় ছিল, খুব একটাও কিন্তু ভিড় ছিল না। তো ঝটপট গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, বললামই যাতে ভিড়ে না পড়তে হয়, তার জন্য আমাদেরকে খুব তাড়া দিচ্ছিল যে তাড়াতাড়ি আসো করে, এরম করে। তাই আমরা কিন্তু এখানে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, কিন্তু এখানে সেটা ক্লিয়ারলিভাবে বোঝা যাচ্ছে না, এটাই, আর কিছুই নয়। তো সামনেই ছিল মায়ের মন্দির, এই যে চলেই এসছি প্রায়। তো ওখানে গিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। ট্রিপটা কিন্তু আমাদের সত্যি একটু অদ্ভুত রকমেরই হয়েছে। প্রথমে ঠিক হয়েছিল আমরা বল্লা যাব। তো বল্লা থেকে আমরা মানে বল্লাতে গিয়েই আমরা ভাবলাম যে না, এখান থেকে দেওঘর কতটা ডিস্টেন্স সেটা দেখে নিয়ে আমরা দেওঘরের জন্য কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম। তো দেওঘরে পৌঁছে আবার ভাবলাম যে দেওঘর আসছি, বাবার কাছে আসলে মায়ের কাছেও আরেকবার যেতে হয়। তো আরেকবার যেতে হয় বলতে, যেহেতু বললাম মায়ের কাছে ঘুরেই গেছি, না গেলেও হতো, কিন্তু আমাদের একটা মানত ছিল, সেই মানতটা তো দিতেই হতো। তো ওর জন্যই ভাবলাম যে একবার যখন এসছি তখন একেবারে সমস্ত কিছু কমপ্লিট করেই যাই, আর সেটাকে ফেলে রাখবো না। তাই বলে আমরা তারাপীঠেও কিন্তু চলে এসেছি। তারাপীঠে আমাদের আসার কিন্তু কথা ছিল না। তো এটা হলো মায়ের মন্দির, আর ওখানে মায়ের চরণ রাখা রয়েছে, দেখতেই পাচ্ছ, ভেতরেও রয়েছে। আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট। তারপরে এসে বাইরের যে শিব মন্দিরগুলো হয়, শিব মন্দিরে আমরা জল ঢেলে দিলাম। তারপরে নন্দী মহারাজের কানে কানে আমি আমার যে স্বপ্নের কথা, যা আমার মনের ইচ্ছের কথা, সেটা আমি বললাম নন্দী মহারাজকে। তো নন্দী মহারাজকে বলার পরে আমি একটু বাইরে গিয়ে ভিডিও করছিলাম। এটা কিন্তু নন্দী মহারাজের আগের, মানে শিব ঠাকুরকে জল ঢেলে তারপরে কিন্তু নন্দী মহারাজকে আমি বলেছিলাম আমার যে মনের কথাটা সেটা। তো তারপরে আর কি বাইরে বেরিয়ে পড়েছি, মানে পড়িনি, এখনও পড়ছি। তো আমার দিদুনকে দেখো ওরকম ঠাকুরকে হাত দিয়ে জড়িয়ে ধরে একেবারে প্রণাম করছে আমার। আর হচ্ছে মন্দিরেও ভিড় থাকার জন্য আমরা কিন্তু মা জল ঢালছিল আর আমরা মায়েদের হাত ধরে ছিলাম, কারণ একেবারে যদি সবাই মিলে যাই প্রচণ্ড ভিড় হয়ে যাবে, মাও কিন্তু জলটা ঢালতে পারবে না। তারপরে মাকে বলছি, বাবাকে আকন্দের মালা, বেলপাতার মালা, ওই তো একটাই সবের মধ্যে ছিল, ওটার মধ্যে মালা একটা টাইপের ছিল, ওই মালাটা দিয়ে ঠাকুরকে পরিয়ে দিলাম। দেন চলে এলাম তারাপীঠের যে শ্মশানের সাইডটা, সেখানে যেখানে বলি দেওয়া হয় সেই সাইডটাতে। ওখানে এসে ফটোশ্যুট করেছি। ফটোশ্যুট বলতে ওই সামান্য কিছু এক দুটো তুলেছি। তারপরে আমরা আরেকবার একটু জায়গাটাকে ঘুরে নিয়ে জাস্ট বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাস, ঘোরা কিন্তু একেবারেই শেষে হয়ে গেল।
তো যখন আমরা তারাপীঠে ঢুকেছিলাম তখন কিন্তু এই ছাউনিটা দেখাতে পারিনি, তো যাওয়ার পথেই আমি দেখাচ্ছি। কারণ ঢোকার পথে দেখাতে পারিনি কারণ আমি তখন ঘুমোচ্ছিলাম, এটাই হচ্ছে একটা কারণ। তো ছাউনিটা আমি দেখিয়ে দিলাম সকলকে। তো দেখতে দেখতে আমরা ফারাক্কাও চলে এসেছি এখানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখতে দেখতে না হট করে সব চলে যাচ্ছিল, বুঝতেই পারছিলাম না যে এত তাড়াতাড়ি মানে ঘুরতে পেলাম আবার চলেও যাচ্ছি। তো ফার্স্টে লাঞ্চ করার জন্য আমরা চলে গিয়েছিলাম একটা হোটেলে। তো ভেতরে ঢোকার পর আমাদের অ্যাম্বিয়েন্সটা একদমই ভালো লাগেনি, তো ভাই কান্না করছিল, সেটাই তোমরা দেখো। তারপরে একটু ঘোরার পর আমরা চলে এলাম পারদেশি ধাবাতে। তো পারদেশি ধাবা দেখে আমাদের পারদেশিয়া গানের কথা মনে পড়ে গেল। তো ঠিক আছে, তো আগের যে রেস্টুরেন্টটা ছিল আমাদের ভালো লাগেনি, বললামই। ভেতরে কেমন একটা বিয়েবাড়ি টাইপসের ছিল, আর কোনো খাবারে কোনো গন্ধ যে থাকে রেস্টুরেন্টে সেটাই ছিল না। তো আমরা যে নেক্সট পারদেশি ধাবাতে চলে এসেছিলাম, তো এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার দারুণ লেগেছিল। তো এটাই ছিল কিন্তু ওই ধাবাটা। তো তারপরে এটা কিন্তু পারদেশি ধাবা। এটার ভেতরটা ছিল দারুণ। ঢোকার সাথে সাথেই দেখতে পেলাম একটা মায়ের মন্দির। পাশে ছিল গোপাল ঠাকুর। তারপরে আরও কিছু ঠাকুর ছিল, আমার ঠিক মনে পড়ছে না। কিন্তু চারিপাশে একটা মানে একটা আইসক্রিম, আরও কিছু বিভিন্ন রকমের জিনিস ছিল, দোকান ছিল। আচ্ছা, গণেশজি আর রাম ঠাকুর। তো দেখতেই পাচ্ছ হরেক রকমের জিনিস, আর সুন্দর একটা আলপনা দেখে আমার বেশ ভালো লেগেছে। তো এই রেস্টুরেন্টটা ছিল আরেকটু সুন্দর অ্যান্ড গুড, বেটার একটা রেস্টুরেন্ট। তো আমরা এখানেই চলে এলাম, এসে আমরা খাবার দাবার খেয়ে এখন বেরোতে সন্ধ্যা হয়ে গেল। আমি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ওই ড্রেস পরে যদি আমি সারা রাস্তা যাই ড্রেসটা খারাপ হয়ে যাবে। আমার এই জায়গাটা ছিল আই গেস মালদা, এটা মালদায় যে রেস্টুরেন্টটা ছিল এটা। তো এখন মোটামুটি ওই 5:30 মতো বাজে। তো এখন আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে বাড়িতেই যাচ্ছি। এখন মালদা চলে এসেছি, মালদা থেকে আরেকটু আমরা যাব। তো আমি এখানে কি বলছিলাম আমার ঠিক মনে নেই। বেরোতে একটু দেরি করে ফেলছে। তো সত্যি অনেকই দেরি করে ফেলেছিল, আমরা ওই 6টা নাগাদ বেরিয়েছিলাম এখান থেকে। তো দেখো ভাইও কিন্তু এখানে খেলছে, ও বলছে যে আমার সাথে তুই খেল, কিন্তু আমার একটুকু খেলার মুড হচ্ছিল না। তো দেখো মা আমাকে কি সাজিয়ে দিয়েছে, কেন আমার যদি ঠান্ডা লেগে যায় ওর জন্য। তো আমরা দিদুন বাড়িতে কিন্তু পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বাড়িতেও পৌঁছে যাব। তো গাড়িতে উঠে পড়েছি এখন। আমি তো ভীষণ পরিমাণে এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য। যেমন এক্সাইটেড নিয়ে আমি ঘুরতে গিয়েছিলাম ঠিক তেমন এক্সাইটেড নিয়ে আমি বাড়িতে যাচ্ছি। আমার মতো এরকম উল্টো প্রাণীর মানুষ কে আছো প্লিজ কমেন্ট বক্সে একটু বলে যেও। আমি এতটাই এক্সাইটেড। তো গাড়ির মধ্যে কী বলছে সত্যি আমার মাথায় নেই। তো গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা আর জাস্ট 2 মিনিটসের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। তো আমাদের যে ড্রাইভার আঙ্কেল ছিল সে তো আমাদের রাস্তাটা চিনতো না, তো ভুলে গিয়েছিল ফার্স্ট যখন গিয়েছিল। তো তাই বাবা একটু বলতে যাচ্ছে। তো আরেকটা জিনিস, আমি কিন্তু গোটা ট্রিপে জায়গা চেঞ্জ করিনি। এই আসার দিনই মানে এই দিদুন বাড়ি থেকে আমাদের বাড়িতে আসার টাইমটাতেই আমি কিন্তু সামনে বসেছিলাম। তো সামনে বসে আমি তো খুব খুশি, কারণ আমার মা আমাকে সামনে বসতে দেয়নি। মা নাকি বলে যে সামনে বসলে পরে মার ঘোরা কম হবে, তাই মাকে ঘুরতে একটু বেশিই দিয়ে দিলাম সামনে বসিয়ে। তো দেখতে থাকো ব্লগটা। সত্যি আর কি দেখবে, রাস্তায় দেখতে পাচ্ছ, আর কিছু দেখতে পাচ্ছ না, তাই আমি আর কিছু বলছি না। তো আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি, এখন দিচ্ছি যেমন, আমার ভাই কিন্তু কন্টিনিউয়াসলি আমাকে বিরক্ত করে যাচ্ছে। এই যে শব্দ পাচ্ছ সব আমার ভাই করছে, মানে ফাঁকা কোনো জায়গায় পাই না।
যে একটু ভয়েস ওভার ভালো করে দেবো। তো আমাদের রাস্তা দেখো একদম শুনশান হয়ে গেছে রাত্রে, তখন ওই মোটামুটি বাজে ওই আমরা বাড়িতে ঢুকেছি 11টা বাজতে 5-এ। এগুলো সবই হলো বাবা একটা কাজ করে ফেলেছিল এর মধ্যে, সেটা হলো গাড়িতে বাবার যে মানি ব্যাগটা আছে সেটা ফেলে রেখে বাড়িতে ঢুকে পড়েছিল। দেন আবার বাবাকে আসতে হয়েছিল। তো টাটা।